আমার মনে হয় আমরা ইতিবাচকের একটা কতগুলো ধারা আছে। একটা হচ্ছে যে হ্যাঁ, আমি তো আপনাকে বললাম যে বিদেশে ক্রেতারা তার ভলিউম বাড়াচ্ছে, সেই জায়গায় আমরা কিন্তু অর্ডার পাচ্ছি, কিন্তু এখনও আমরা কিন্তু আমাদের ফুল এফিসিয়েন্সিতে আমরা ব্যবসা পাচ্ছি না। 80% বিজনেস আমরা পাচ্ছি, যেখানে আমাদের 100% দরকার। কিন্তু সিজনে আমরা কিন্তু ওভার 100% অলসো আমরা সেই ব্যবসা করার জন্য সক্ষমতা আছে। সো বাংলাদেশের সক্ষমতা ক্যাপাসিটি আরও বাড়তি আছে। সেই জায়গায় আমি মনে করি আপনার এই ইতিবাচক অবশ্যই, এবং দিদেন চায়না এবং আমেরিকার একটা সম্পর্কের টানাপোড়ানোর কারণে আমরা মনে করছি যে বাংলাদেশের ব্যবসা আরও আমাদের যে বাড়বে, সেটা আমাদের 100% এফিসিয়েন্সিতে আমরা যদি চলতে পারি, অন্তপক্ষে আমাদের কস্ট কভার করে আমরা ব্যবসাকে পরিচালনা করতে পারবো। খুবই আনফর্চুনেট, পোশাক শিল্পে সে 80 দশকের কিন্তু স্টার্ট হয় আমার চট্টগ্রাম থেকে, কিন্তু আনফর্চুনেটলি চট্টগ্রাম অনেক যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল অতটুকু তো আগোয়নি, বরঞ্চ যা ফ্যাক্টরি ছিল এখন চলমান তার 1/3, 700-র উপরে ছিল, এখন সম্ভবত সরাসরি এক্সপোর্ট করছে 200+, সেটা খুবই আনফর্চুনেট। এর মধ্যেও ক্ষুদ্র এবং মাঝারির সংখ্যা বেশি এবং বৃহৎ বা কমপ্লায়েন্স ফ্যাক্টরির সংখ্যা খুবই কম। তো সে জায়গায় যদি আমি চট্টগ্রাম ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য নতুন কিছু নীতিমালা নিয়ে কিন্তু বর্তমান সহায়ক কমিটি যারা আছেন ওনারা কিন্তু কাজ করছেন, সেটা আপনারা জানেন। তো ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যারা মালিকরা আছেন অথবা অনেকে ছিটকে পড়েছেন, তারা যদি অবশ্যই এক্সপিরিয়েন্সড হন, তাদেরকে ইভ্যালুয়েশন করে তাদের যেই জায়গায় অসামর্থ্য আছে, ল্যাকিং আছে বা তারা সাপোর্টটা পাচ্ছে না, সে সাপোর্ট দিলে হয়তো চট্টগ্রামে ওই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বা যারা অভিজ্ঞতা নিয়ে আছেন তারা কিন্তু তাদের স্ব অবস্থানে আরও পরিধি বাড়াতে পারবে বা উৎসাহিত হবেন, এবং সর্বোপরি এটা চট্টগ্রামের জাতীয় রপ্তানিতে অংশীদারিত্ব আরও ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, এটা আমি মনে করেন বিশ্বাস করি। আমাদের ইন্ডিয়া, চায়না এবং পাকিস্তানের ক্ষেত্রে কী হচ্ছে, তারা আজকে তুলা কিনতেছে, কালকে সুতা বানাচ্ছে, পরশু সেল করতেছে। আর আমরা আজকে তুলা কিনতেছি, এই তুলাটা আমাদের 2 থেকে 3 মাস পরে আসতেছে এবং তারপরে মার্কেট চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে আমাদের সেল করতে হচ্ছে। এবং যে কারণে আমাদেরকে তুলার এনে স্টকও করতে হচ্ছে, হোল্ডিং কস্ট আমাদের বেড়ে যাচ্ছে। কারণ যেহেতু স্পিনিংয়ের 65 থেকে 70% র মেটেরিয়াল কস্টিং, সেহেতু প্রচুর এখানে ফান্ড ইনভলভমেন্টের প্রয়োজন হয়। তা আমরা চাচ্ছিলাম যে যদি বন্ডেড ওয়্যার হাউসের ফ্যাসিলিটির মাধ্যমে ইন্টারন্যাশনাল মার্চেন্টদেরকে বাংলাদেশের সুযোগ দেওয়া হয়, তারা তুলাটা তাদের দেশে গোডাউনে রাখে অথবা জাহাজে বাসায় রাখে, তাতে তাদের জাহাজে যখন তারা তুলাটা বাসায় রাখে তখন এটাকে অ্যাফলোড বলে। এই অ্যাফলোডে তাদের কস্টিং অনেক বেশি হয়। আর তারা ইন্টারন্যাশনাল মার্চেন্টে চাচ্ছিল বাংলাদেশে যদি তারা বন্ডেড ওয়্যার হাউস করতে পারে, তারা তুলাটা বাংলাদেশে এনে রাখবে এবং এখান থেকে স্পিনারদেরকে কাছে সেল করবে, এবং প্রয়োজন হলে এখান থেকে তারা রিএক্সপোর্টও করতে পারবে। তো এই ধরনের ফেসিলিটি গত 14-15 বছর ধরে তারা চেয়ে আসতেছে, কিন্তু এখন পর্যন্ত এটা ডেভেলপ করা হয়নি। এটা যদি ডেভেলপ করা হয় তাহলে আমাদের স্পিনিংয়ের কস্টিং 8 থেকে 7-8% কমে যাবে, যেটা আমাদের একটা অনেক বড় বেনিফিট আসবে আমাদের দেশে এবং স্পিনিংয়ের জন্য। যদিও প্রফিটটা এখন আগের মতো আর নেই, প্রফিটটা কমে আসছে, এক্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে, এক্সপোর্টের সংখ্যাটা অনেক বেশি, কিন্তু প্রফিটের সংখ্যাটা কিন্তু কমে আসছে। তো আমরা আশাবাদী, কারণ অন্যান্য আরও যে আমেরিকার সাথে যে নতুন গভর্নমেন্ট আসলে এরপরে দেখা যাচ্ছে যে আরেকটা ক্ষেত্র ক্রিয়েট হয়েছে আমাদের জন্য, ইউএসএ এক্সপোর্টটা বাড়ছে এবং এটা আমাদের জন্য একটা খুবই গুড সাইন 2025-এর জন্য আমি বলবো। বিশেষ করে এটা সত্যি যে 2024-এ আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরবর্তী সময় থেকে 3 to 4 মান্থস আমাদের দেশে একটা অস্থির সিচুয়েশন গিয়েছে এবং আমাদের যে বায়াররা তারা আমাদের সাথে তেমন একটা সাপোর্টিভ ছিল না, কারণ আমাদের বেশ কিছু অর্ডার ডিলে ছিল, ওয়ার্কার আনরেস্ট ছিল, আমরা সময় মতো অর্ডার দিতে পারিনি। দেন আর প্রশাসনিক একটা গ্যাপও সৃষ্টি হয়েছিল, প্রশাসনের ব্যক্তিদের রদবদল হয়েছে বা ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্টের যে লোকজন তারাও অ্যাবসেন্ট ছিল।
তো বেশ কিছু ঝামেলা পোহাতে যেয়ে আমাদের অর্ডার ডিলে হওয়ার কারণে আমাদের আসলে বায়ের কাছে ফেস ভ্যালু নষ্ট হয়েছিল। কিন্তু 2025-এর পরে যে ইউএসএ গভর্নমেন্ট চেঞ্জ হলো এবং ওয়ার্ল্ডেরও পরিস্থিতি চেঞ্জ হলো, আমাদের দেশের ইমেজটাও খানিকটা ফিরতে শুরু করলো। তো এখন আমরা দেখছি যে আমাদের এখানে আবার কিন্তু অর্ডার ঘুরে আসছে। এখন আমাদের মনোযোগী হতে হবে কিভাবে আমরা আসলে এখন বেসিক থেকে মিড ফ্যাশনের দিকে বা হাই এন্ড ফ্যাশনের দিকে যেয়ে আমরা আরও কিছু প্রফিটেবল বিজনেস ধরতে পারি।